আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। দর্শক, জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায় তমা। বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন, আলোচনার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। জি, আসলে বৈঠকটি ঠিক সকাল 10টায় কিন্তু নির্বাচন কমিশন ভবনে শুরু হয় এবং জামাতি ইসলামী যে রাজনৈতিক দল, সেই দলের থেকে কিন্তু প্রতিনিধি দিচ্ছে জামাতি ইসলামের সেক্রেটারি এবং এছাড়াও কিন্তু জামাতি ইসলামের 6 প্রতিনিধি সদস্য দল তারা আসছেন এবং নির্বাচন কমিশন ভবন থেকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার এবং বলা যেতে পারে কিন্তু প্রায় এক যুগ পরে কিন্তু আজকে এই নির্বাচন ভবনে জামাতি ইসলামী রাজনৈতিক দল আসছেন এবং তারা তাদের যে মূল এজেন্ডা যেটা আমরা জানতে পারি যে তাদের নিবন্ধন বাতিলের বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হতে পারে। তো এছাড়া বিগত সরকারের আওয়ামী লীগ সরকারের সময় 2012 সালে কিন্তু জামাতি ইসলামী নিবন্ধন বাতিল বিষয়ে যে সংশোধনী গণতন্ত্রের যে সংশোধনী বই সেটি জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে নির্বাচন ভবনে জামাতি ইসলামী দল তারা আসছেন এবং আজকে তারা প্রায় 12 বছর পর তারা প্রায় এক যুগ পর কিন্তু আজকে এই নির্বাচন ভবনে আবার এসছেন এবং নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে তারা আলোচনা তারা করতে পারেন বলে আমরা এটা ধারণা করছি। তো এছাড়াও তাদের যে সামনে নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং নির্বাচন নিয়ে তাদের নির্বাচন কমিশনাররা কি পদক্ষেপ নিচ্ছে বা কি কার্যক্রম তারা করছে, তো সেই সকল বিষয় নিয়ে কিন্তু আসলে বৈঠক হতে পারে বা তারা আলোচনা করতে পারে। তো এটা আমরা ধারণা করছি। তো প্রায় দীর্ঘ 1 ঘন্টা কিন্তু তাদের এই বৈঠক চলছে এবং এছাড়াও আরো চলতে পারে। তো বৈঠকের পরে আসলে আলোচনা শেষের পরে ব্রিফিং এর মাধ্যমে কিন্তু আমরা আসলে জানতে পারবো যে আজকে জামাত ইসলামের এই দল তারা কি ব্যাপার নিয়ে নির্বাচন কমিশনারদের সাথে আসলে বৈঠক করেছেন, তো এবং কি বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। গাজীপুরে হামলায় শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল, গায়েবানা জানাজা হয়েছে। নাটোরের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, নাটোরের ছাত্র জনতা কি কর্মসূচি পালন করছে জানাবেন। আপনাকে ধন্যবাদ জানিয়ে রাখি যে নাটোরে এই বৈষম্য বিরোধী ছাত্রদের একটি কর্মসূচি ছিল যে নাটোরের গাজীপুরের যেই ছাত্র যেই কাশেমকে হত্যা করা হয়, যে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা যে কাশেমকে হত্যা করা হয়, তারই প্রতিবাদে কিন্তু আজকে নাটোরে একটি কফিন মিছিল করার কথা ছিল। সেটি বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদেরকে জানিয়েছে যে আজকে যে কোনো সময় তারা এই কর্মসূচি করবেন এবং এই যে কোনো সময় তারা এই কফিন মিছিলটি বের করবেন। তারা বলছিলেন যে তাদের আজকে পরীক্ষা থাকার কারণে তারা একটু দুপুরের দিকে এই কর্মসূচি করবেন এবং এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছেন এবং তারা আমাদেরকে এটিও জানায় যে গাজীপুরে যেই শহীদ কাশেমকে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা যে হত্যা করা হয় এবং ঢাকা মেডিকেলে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, তারই জন্য কালকে কিন্তু তিনি মারা যান। তারই ভিত্তিতে কিন্তু তিনি গতকাল এই মারা যাওয়ার পরে সারা দেশে একটি কফিন মিছিল হয় এবং সেই কফিন মিছিলের অংশ হিসেবে কিন্তু নাটোরেও আজকে কফিন মিছিল করার কথা ছিল এবং তারা বলছিল যে নাটোরে কোনো আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে দাঁড়াতে দিবে না এবং তারা এখানে কোনো আওয়ামী লীগকে আর তারা এখানে থাকতে দিবে না। আমরা জানার চেষ্টা করছিলাম যারা বৈষম্যবিরোধী নাটোরের ছাত্ররা ছিল, তারা আমাদেরকে জানায় যে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় কিছু সন্ত্রাসীরা। সেখানে তারা বাধা দিতে যায় এবং তারা সেখানে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তখন কিন্তু তারা এই কাশেম সেখানে বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। সেখান থেকে হাসপাতালে তাকে উদ্ধার করে নিয়ে যায়। সেখানে সে গতকাল বিকেল 3টায় মারা যায়।
তারই ভিত্তিতে কিন্তু সারা দেশে কফিন মিছিল করার কথা ছিল। নাটোরেও কিন্তু তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্ররা যারা রয়েছে তারা খাটিয়া মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এবং এখানে কিন্তু আরো আমাদের এখানে উপস্থিত রয়েছেন বৈষম্যবিরোধী যারা ছাত্র রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের কাছ থেকে জানবো, আচ্ছা আপনাদের কি কর্মসূচি ছিল যদি জানাতেন। জি, এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং নিষিদ্ধের দাবিতে আমাদের যে এই বীর কাশেম মারা গিয়েছে, অনাকাঙ্ক্ষিত ভাবে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছে, তার এই কফিন মিছিল আমরা আজ চলমান রয়েছে সারা বাংলাদেশে। ঢাকা সহ সারা বাংলাদেশে জেলা এবং উপজেলায় যে কফিন মিছিলের করা হয়েছে, আমরা নাটোরেও সেই সাথে ছাত্র সমাজ এই কফিন মিছিলের আয়োজন করেছি এবং বিকালবেলা বিক্ষোভ মিছিল এবং কফিন মিছিল রয়েছে। তো আমরা জানাচ্ছিলাম যে নাটোর থেকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম, যারা বৈষম্যবিরোধী ছাত্র ছিল তারা কিন্তু আমাদেরকে বললো যে বিকালে তারা এই কফিন মিছিল এবং বিক্ষোভ মিছিলটি বের করবেন। যে নাটোর থেকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম। চৈতি। দর্শক, আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এরই মধ্যে মাওলানা সাদপন্থীরা জড়ো হতে শুরু করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমাকে কেন্দ্র করে কি ধরনের প্রস্তুতি দেখছেন? দেশি বিদেশি মুসল্লিদের সমাগম কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 58তম বিশ্ব ইজতেমার আপনার আগামীকাল কিন্তু বাদ ফজরের পর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে টঙ্গী তুরাগ নদীর তীরে। এই উপলক্ষে কিন্তু সম্পূর্ণই নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, অর্থাৎ ইজতেমার আশপাশে এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে। সব জায়গায় আমরা নিরাপত্তা দেখেছি, সিসিটিভি থেকে শুরু করে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমরা সাদা পোশাকে কিন্তু অবস্থান করতে দেখেছি। আপনি জানেন যে দূর দূরান্ত থেকে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইতিমধ্যেই ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন এবং খিত্তায় খিত্তায় কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। আমার পিছনে যেখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাহিরের অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং আসতেছেন। আপনি ইতিমধ্যেই কিন্তু সব প্রস্তুতি সম্পূর্ণ এবং আগামীকাল থেকে কিন্তু ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আগামীকাল দুপুরে কিন্তু সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করবেন এবং সেটা উপলক্ষে কিন্তু সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ, গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন সেখানে কিন্তু উনি মিডিয়ার সাথে ব্রিফ করবেন এবং তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কিন্তু উনি কথা বলবেন। এছাড়া কিন্তু আমরা ইজতেমার আশপাশের এলাকায় দেখেছি যে সব ধরনের নিরাপত্তা কিন্তু একটি বলয় তৈরি করে রাখা হয়েছে, অর্থাৎ কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের প্রথম দিন কিন্তু আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আমরা দেখতে পেয়েছি যে এই টঙ্গী তুরাগ নদীর তীরে 160 একর জমির উপরে সুবিশাল যে প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলের মধ্যে কিন্তু ইতিমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু অবস্থান নিয়ে কিন্তু তারা বিভিন্ন নিজেদের কিন্তু তৈরি করছেন এবং আগামীকালকের জন্য। এবং আমরা এটাও জানতে পেরেছি যে আজকে বাদ মাগরিব থেকে আম্বায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের প্রথম দিন। তো এই উপলক্ষে কিন্তু আপনি জানেন যে সব জায়গায় কিন্তু খিত্তায় খিত্তায় যে ধর্মীয় আলোচনা সব অবস্থান এবং বিদেশি মেহমানও কিন্তু ইতিমধ্যেই মাঠের এসে অবস্থান নিয়েছেন। এছাড়া কিন্তু পরিবেশ এবং সবকিছু মিলে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন যে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সবকিছু মিলে অর্থাৎ চমৎকার একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে। আপনি জানেন যে এখন লোক সংখ্যা একটু কম থাকলেও আজকে রাতের মধ্যে সকল লোক আসবেন এমনটাই কিন্তু যে আয়োজক রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ রাতের যে মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি যে সব জায়গায় কিন্তু বাসে ট্রাকে করে বিভিন্নভাবে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন, আপনার খিত্তায় এসে কিন্তু অবস্থান নিয়েছেন। তো সবকিছু মিলে একটি সুন্দর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে এবং সবকিছু সন্তুষ্ট রয়েছে এবং এখানে পুলিশ কমিশনার কিন্তু 12টার সময় সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় করবেন আইন শৃঙ্খলা নিয়ে। তো সবকিছু মিলে কিন্তু এখানে যারা আসছেন অর্থাৎ এই ইজতেমায় আগত মুসল্লিরা কিন্তু ইজতেমা নিয়ে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাহলে এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। দর্শক, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। নোয়াখালী, সাভার ও খুলনা থেকে এই বিষয়ে জানতে যুক্ত হব সহকর্মী মাওলা সুজন, দেওয়ান ইমন ও নূর ইসলাম রকির সাথে। প্রথমে চলে যাচ্ছে নোয়াখালীতে। সুজন, এখনো পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে? সাধারণ মানুষ কি বলছেন এই বিষয়ে?
যেমনটি বলছিলাম যে নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টের কথা, আসলে গত 4 দিনে নোয়াখালীতে মাত্র 39 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। তো এই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ যেটি বলছে যে সেটি হচ্ছে যে যারা বিগত সরকারের সময় যারা বিশেষ করে শীর্ষ সন্ত্রাসী বা শীর্ষ চাঁদাবাজ ছিল, অথবা যারা যে সমাজে নানান ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়মের সাথে যুক্ত ছিল, বিশেষ করে দাঙ্গা হাঙ্গামা সহ বিভিন্ন যে অসামাজিক কার্যকলাপের সাথে যারা যুক্ত ছিল, তারা কিন্তু সে পর্যায়ে এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে নোয়াখালীর যে 2টি উপজেলা বেগমগঞ্জ এবং হাতি উপজেলা সন্ত্রাসীদের অভয় আনরণ্য ছিল, এই 2টি উপজেলার সন্ত্রাসীদের পদচারণা ছিল বেশি। একই সাথে যে যারা যে অস্ত্র বিশেষ করে যে প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরতো যারা, তারা এই 2টি উপজেলায় এটার প্রভাব বেশি ছিল। তো তারা কিন্তু এই 2টি উপজেলার সেক্ষেত্রে তেমন কোনো যে অস্ত্রধারীও গ্রেপ্তার হওয়ার তেমন একটি নজির এই 4 দিনে আমরা দেখতে পাইনি। তো জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানতে পেরেছি গত 4 দিনে অপারেশন ডেভিল হান্টে মাত্র 39 জন গ্রেপ্তার হয়েছে। তারা যৌথ বাহিনী আরো চেষ্টা চালিয়ে যাচ্ছে যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে, যারা শীর্ষ চাঁদাবাজ আছে অথবা অস্ত্রধারী আছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য। তো আমি এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেছি নোয়াখালী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের সাথে, তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। একই সাথে আমি চেষ্টা করেছি যে অপারেশন ডেভিল হান্টে জেলা সমন্বয়কারী যিনি জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আমাদের সাথে, তিনিও ক্যামেরার সাথে কথা বলতে রাজি হননি। তাই তাদের কোনো সাক্ষাৎকার আমি নিতে পারিনি। তবে তারা জানিয়েছেন যে এক্ষেত্রে যে অপারেশন ডেভিল হান্ট যেভাবে অব্যাহত রয়েছে, আগামী দিনেও সেটি অব্যাহত থাকবে এবং যারা শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ এবং সমাজে বিশৃঙ্খলাকারী ছিল তাদেরকে খুব এই অভিযানে গ্রেপ্তার করা হবে বলে তারা জানিয়েছেন। তবে জেলা সুশীল সমাজ জানিয়েছে যে এই 4 দিনে কিন্তু তাদের যে শীর্ষ সন্ত্রাসী বা চাঁদাবাজ বলতে তারা আবার অস্ত্রধারী বলতে যারা যেটা বোঝায় সেটা কিন্তু আশানুরূপ নয় বলে জানিয়েছেন জেলা যে সুশীল সমাজ। অপরদিকে যে কোম্পানিগঞ্জ উপজেলার কথা একটু বলতে হয়, বিগত সরকার আমলে কোম্পানিগঞ্জ উপজেলা যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার ছত্র ছায়ায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠছে, যেটি হেলমেট বাহিনী নামে পরিচিত। সেই হেলমেট বাহিনীর কেউ এখনো গ্রেপ্তার না হয়ে তারা কোম্পানিগঞ্জ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এক্ষেত্রে কোম্পানিগঞ্জ, হাতিয়া এবং গ্রামগঞ্জ উপজেলার সাঁড়াশি অভিযানের জোর দাবি জানিয়েছেন জেলা শ্রমিক সমাজ। এই বিষয়ে আমি এখন কথা বলতে চলে যাব সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমন। আপনি সাভারের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সুজন, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি সাভারে এবং সাভারে যদি অপারেশন ডেভিল হান্টের খবর দিই, শুরুতেই বলতে হবে যে গত 48 ঘন্টায় কিন্তু সাভার এবং আশুলিয়ায় 2 থানা মিলিয়ে 20 জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। তার মধ্যে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে সাভার থানা থেকে এবং 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে আশুলিয়া থানা থেকে। গতকালকে কিন্তু সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন শাহিনুর কবির, তিনি কিন্তু আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে এই গ্রেপ্তারকৃতদের বিষয়ে নিশ্চিত করেছেন। এছাড়া যদি আমরা জানিয়ে রাখি যে শিল্পাঞ্চলে কিন্তু জানেন যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে খুব গত কয়েকদিনের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে এবং সেটি নিয়ে কিন্তু দেশ টিভিতে সংবাদ প্রচারের পর গতকালকে কিন্তু এই যে ডেভিল হান্ট পরিচালনা করে যে আশুলিয়া 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে কিন্তু সেই একজনও রয়েছেন এবং তার কাছ থেকে কিন্তু একটি পিস্তল, একটা ম্যাগাজিন এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া এর আগে যেই 13 জনকে সাভারে গ্রেপ্তার করা হয়, তার মধ্যে কিন্তু সাভারের যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান রয়েছে মঞ্জুর আলম রাজীব, তার মামাকেও কিন্তু সেই 13 জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়, তার নাম কোটি মোল্লা। এছাড়া গতকালকে কিন্তু সাভারে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে। এটি যেহেতু শিল্পাঞ্চল, তাই শিল্পাঞ্চল যেই অস্থিতিশীল একটা পরিস্থিতি চলছিল, এখানকার মানুষ যে আতঙ্কিত ছিল, ডেভিল হান্ট পরিচালনার মধ্য দিয়ে এই যে 20 জনকে গত 48 ঘন্টায় গ্রেপ্তারের মধ্য দিয়ে কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এই শিল্পাঞ্চলে। এখানকার মানুষজন বলছে যে এই ধরনের বিশৃঙ্খলা অর্থাৎ শিল্পাঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই যে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল থাকবে। তো এই ছিল আমার কাছে সাভারের ডেভিল হান্ট অভিযানের খবর। আমরা এখন চলে যাব খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী রকি। খুলনায় অপারেশন ডেভিল হান্টের যে কার্যক্রম সেটা কিন্তু আসলে যৌথভাবেই পরিচালিত হচ্ছে। গত 9 ফেব্রুয়ারি থেকে কিন্তু খুলনা নগরী সহ সর্বোচ্চ অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম শুরু করেছে প্রশাসন।
আজ অব্দি কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 40 জনের মতো অপরাধীকে আসলে আটক করা হয়েছে। এর ভিতরে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর সহ মংলা বন্দর যুবলীগের নেতা সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং এই অপারেশন ডেভিল হান্ট কার্যক্রমের ভিতর কিন্তু অস্ত্রগুলি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসীদেরকে আটক করা হচ্ছে এবং প্রতিনিয়ত এই অভিযান অব্যাহত আছে এবং বিশেষ করে নগরীতে রাতের বেলায় কিন্তু অপারেশন ডেভিল হান্টের এই অভিযানটা একটু বেশি পরিচালিত হচ্ছে। আমি একটু বলে রাখি যে খুলনা নগরীতে কিন্তু দিনের বেলাও কিন্তু পুলিশের যে টহল সেটি বাড়ানো হয়েছে। আমরা কিন্তু সেনাবাহিনীর টহলও আসলে দেখতে পেয়েছি, পাশাপাশি নৌবাহিনীও কিন্তু মাঠে আছে এবং যৌথভাবে খুলনা মেট্রোপলিটন পুলিশের যে সূত্র আমাদেরকে জানিয়েছে যে যৌথভাবেই তারা অপারেশন ডেভিল হান্টের যে কার্যক্রম তারা পরিচালিত করছে এবং গত 2-1 দিনের ভেতর তারা নগরীর সোনাডাঙ্গা এরিয়া সহ সদর থানা এরিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম পরিচালিত করছে এবং এখান থেকে তারা বিশেষ করে আবাসিক যে হোটেলগুলো আছে খুলনাতে, এই আবাসিক হোটেলগুলোতে কিন্তু আপনার সন্ত্রাসীদের একটা আবাসস্থল এবং সেখানে কিন্তু তারা বেশ কয়েকজনকে সন্ত্রাসীকে আটক করতে পেরেছে এবং একটু বলে রাখি যে সম্প্রতি যেই খুলনার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে এদের অবস্থান ছিল কিন্তু এই আবাসিক হোটেলগুলোতে। এই জন্য পুলিশ প্রশাসন কিন্তু আবাসিক হোটেল সহ যে আপনার যে আবাসিক এরিয়াগুলো আছে এখানে কিন্তু বেশ জোরদার দিয়ে অভিযান করছে। খুলনা থেকে ডেভিল হান্ট নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি। বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জমে উঠেছে ফুলের বাজার। এই বিষয়ে বিস্তারিত জানাতে যশোর ও ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর ও মেহেদী হাসান সবুজ। প্রথমে চলে যাচ্ছে যশোরে। সাগর, ফুল বেচা কেনা কেমন দেখছেন, ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ চৈতি আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু যশোরের ফুলের রাজধানী খ্যাত গদখালিতে কিন্তু ফুলের অনেক ফুল এসেছে। সকাল থেকে একেবারে কাক ডাকা ভোর থেকে কিন্তু চাষিরা এবং ব্যবসায়ীরা কিন্তু ফুল নিয়ে এখানে এসেছিলেন। এখন বাজার অনেকটা ফাঁকা হয়ে গেছে, অনেক ফুল বিক্রি হয়ে গেছে, কিন্তু ভালোবাসার দিবস উপলক্ষে ব্যবসায়ীরা যেমনটা আশা করেছিলেন যে ফুল এবার অনেক দাম পাবেন, তারা কিন্তু তেমনটি কিন্তু আসলে হয়নি। আমরা দেখেছি গোলাপ বিক্রি হয়েছে, মানে চাহিদার শীর্ষে থাকা ফুল যেটা গোলাপটা বিক্রি হয়েছে 1.5 টাকা থেকে সর্বোচ্চ 4 টাকা পর্যন্ত পিস। দ্বিতীয় শীর্ষস্থানের চাহিদা যেটা ছিল গ্লাডিওলাস বিক্রি হয়েছে 4 টাকা করে পিস, যা গত বছর বিক্রি হয়েছিল 20 থেকে 22 টাকা করে পিস। জিপসি গত বছর বিক্রি হয়েছিল 5 আটি 100 টাকা, আর এবছর 50 আটি কিন্তু 100 টাকা বিক্রি হয়েছে। আর রজনীগন্ধা বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা করে পিস, গত বছর যা ছিল 15 থেকে 20 টাকা করে পিস। ভুট্টা ফুল এবছর বিক্রি হয়েছে 4 টাকা, গত বছর যা ছিল 8 থেকে 10 টাকা। চন্দ্রমল্লিকা 1.5 থেকে 2 টাকা করে পিস বিক্রি হয়েছে, গত বছর যা ছিল 5 থেকে 6 টাকা। এ নিয়ে আমরা চাষিদের ভিতরে চরম একটা হতাশা দেখতে পেয়েছি। আমরা এখন একটু কথা বলতে চাই এই সেক্টরে একজন উদ্যোক্তা যিনি আর কি অনলাইনের মাধ্যমে সারা দেশে ফুল সরবরাহ করে থাকেন, তার সাথে আপনি আজকে বাজার কেমন দেখতে পাচ্ছেন। আর আমরা যেমনটা খোঁজতে জানতে পেরেছি যে আজকে ফুলের বাজারের দাম অনেক কম, এমনটা হওয়ার কারণ কি? ফুলের বাজার ভাই, আমাদের ফুল চাষিদের যেই রকম পাওয়ার আশা ছিল আসলে সেই রকম নাই। ফুলের দাম খুবই কম যাচ্ছে। গত বছর আমরা যে গোলাপ এখানে পাইকারি বিক্রি করতে পারছি 20 থেকে 25 টাকা, সেই গোলাপ এখন বর্তমানে 3 থেকে 4 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। এজন্য আমরা এই যে সারা বছর প্রচুর পরিশ্রম করি, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন অনুষ্ঠান থাকে, এই উপলক্ষে আমাদের একটা আশা থাকে যে ফুলের দাম ভালো পাবো, কিন্তু এই দাম না থাকার কারণে আমরা খুবই হতাশ। পাশাপাশি আমার হাতে দেখতেছেন গ্লাডিওলাস ফুল, এই ফুলের বীজের দাম পড়ে 3 টাকা পিস, আর সেই ফুলটা চাষ করে এই ফুলের দাম পাচ্ছি আমরা 1 টাকাও পাচ্ছি না। তো এই হচ্ছে অবস্থা। তো এই অবস্থায় আমরা ফুল চাষিরা খুবই হতাশের মধ্যে রয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে যশোরের ফুলের বাজারের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফুলের বাজার সম্পর্কে আরো জানবো, আমাদের সহকর্মী সবুজ রয়েছেন ঝিনাইদহতে। আমরা চলে যাচ্ছি সরাসরি ঝিনাইদহতে সবুজের কাছে। সবুজ, আপনি জানাবেন যে আসলে ঝিনাইদহতে ফুলের বাজারের কি অবস্থা দেখতে পাচ্ছেন? যশোর থেকে সহকর্মী সাগর যেমনটি জানাচ্ছেন, আসলে ঝিনাইদহের বাজারের অবস্থা কিন্তু খুব কাছাকাছি। ঝিনাইদহে এবছর মোট ফুলের উৎপাদন হয়েছে
212 হেক্টর জমিতে কিন্তু ফুলের এই ব্যাপক যে আবাদি সেটা কিন্তু হয়েছে। এবছর কিন্তু ফুলের ঝিনাইদহের যে বাজার, সে বাজার যশোরের কাছাকাছি না হলেও ঝিনাইদহে কিন্তু ফুলের বাজারের দামটা একটু চড়া। আমি যদি ঝিনাইদহের বাজারের ফুলের যে বর্তমান দাম, আজকের যে দাম সেটি যদি জানাই, সেটি হচ্ছে যে গ্ল্যাডিয়াস যে গোলাপগুলো আছে, বড় গোলাপ, সেটি কিন্তু বিক্রি হচ্ছে ইতিমধ্যেই 10 থেকে 12 টাকা পিস, এবং রজনীগন্ধা সেটি কিন্তু 7 থেকে 8 টাকা পিস বিক্রি হচ্ছে। এছাড়াও গাঁদা ফুলের যেটি, সেটি কিন্তু 250 থেকে 350 টাকা কিন্তু যে ঝুপড়ি বলা হয়, সেই ঝুপড়ি বিক্রি হচ্ছে। যদিও ফুল ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু আজকের বাজার সম্পর্কে জেনেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহে দাম কিছুটা কম থাকলেও আসলে 3টি দিবসকে ঘিরে, এই মাসে যে 3টি দিবস আছে, ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং পয়লা ফাল্গুন, এই 3টি দিবসকে ঘিরে কিন্তু ইতিমধ্যে আজ থেকে ঝিনাইদহের ফুলের বাজার কিন্তু দাম কিছুটা চড়া পাচ্ছেন তারা। আমি যদি একজন ফুল বিক্রেতার সাথে কথা বলি, সেক্ষেত্রে তার কাছ থেকে একটু আমরা ধারণা নিই। আসসালামু আলাইকুম। আজকে কি অবস্থা বাজারে এবং গত সপ্তাহের তুলনায় কি অবস্থা দেখছেন? গত সপ্তাহের তুলনায় আজকে ফুলের বাজার বেশি, যেহেতু পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে পড়ে গেছে। এর কারণে ফুলের বাজার প্রতি পিস গোলাপ প্রতি আপনার 10 টাকা করে বেড়ে গেছে। এখন গোলাপ ফুল পিস বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকা, জারবারা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা, রজনীগন্ধা 8 টাকা থেকে হচ্ছে যে 10 টাকা, আর গাঁদা ফুল 300 টাকা। গাঁদা ফুল হচ্ছে যে যেটা আছে সেটা 350 টাকা থেকে 400 টাকা ঝোপা। আশা করা যাচ্ছে যে সামনে যে 21শে ফেব্রুয়ারি আসছে, আরো দামটা বাড়তে পারে, কারণ 21শে ফেব্রুয়ারি তো আপনার বিশাল একটা বড় দিন। সেই হিসেব করে চাষিরা 21শে ফেব্রুয়ারিতে ফুলের দামটা বেশি পাবে, এতে করে ব্যবসায়ীরাও লাভবান হবে, এতে করে চাষিরাও লাভবান হবে। সেই আশা করে আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি ব্যবসা করে ঝিনাইদহ গাংনা বাজার ফুল মার্কেট থেকে। আমাদের ফুল বিক্রেতা যেমনটি জানাচ্ছিলেন, আমি আরো কয়েকজন ফুল বিক্রেতার সাথে কথা বলে তারা কিন্তু আমাকে জানিয়েছেন এবছর তাদের কিন্তু লক্ষ্যমাত্রা, তারা আশা করছেন যে প্রায় 20 কোটি টাকা মূল্যের কিন্তু ফুল তারা ঝিনাইদহ থেকে বিক্রি করতে পারবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ঝিনাইদহের ফুলের বাজারটি কিন্তু কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর এবং ঝিনাইদহের একটি বৃহত্তর অংশ নিয়ে কিন্তু ঝিনাইদহের এই ফুলের বাজার। ঝিনাইদহের নিজস্ব মাটিতে কিন্তু এই ফুল চাষ করা হয়। এই ছিল ঝিনাইদহ থেকে ফুলের বাজারের সর্বশেষ পরিস্থিতি। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ২য়তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, তবে এখন বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের জমি অধিগ্রহণ হয়নি, শুরু হয়নি শিক্ষার কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, প্রতিষ্ঠার 2 বছর পেরিয়ে গেলেও কেন শুরু হয়নি শিক্ষার কার্যক্রম? চৈতি, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আজ 2য় প্রতিষ্ঠা বার্ষিকী মোটামুটি বেশ কলরবেই শুরু হয়েছে, কিন্তু আজকের এই বিশ্ববিদ্যালয়ের যে 2য় প্রতিষ্ঠা বার্ষিকী সেটি উদযাপিত হচ্ছে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। সে বিশ্ববিদ্যালয় নওগাঁবাসী পেয়েছে। প্রায় 30 লক্ষ জনসংখ্যার একটা আশা আকাঙ্ক্ষার একটা দাবি ছিল, সেটি ইতিমধ্যে পাওয়া গেছে। কিন্তু 2 বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ক্যাম্পাস পাওয়া যায় নাই এবং বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে ক্লাস চালু শুরু করতে পারে নাই। এইরকম একটা পরিস্থিতিতেই মোটামুটি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এখানে থাকার কথা। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মাসুমা হাবিব, তিনি থাকবেন বিশেষ অতিথি হিসেবে। এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ নওগাঁর জেলা প্রশাসক এবং নওগাঁর পুলিশ সুপার সহ নওগাঁর সুধীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি এখানে উপস্থিত হবেন। আমরা এই প্রেক্ষাপটে নওগাঁর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করব। তার কাছে জানতে চাইবো যে আসলে কবে নাগাদ এই একাডেমিক কার্যক্রম চালু হবে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই দেশবাসীকে জানাতে চাই যে নওগাঁ বিশ্ববিদ্যালয় একটি নবসৃষ্ট বিশ্ববিদ্যালয়। আমরা সেই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো এরকম প্রস্তুতি সম্পন্ন করেই কিন্তু আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সমবেত হয়েছে। যত দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সরকার আমাদেরকে একাডেমিক কার্যক্রম শুরু করার অনুমোদন দেবে, তত দ্রুত আমরা এটা চালু করতে পারবো। তো আমরা আশাবাদী যে আমাদের সাইড থেকে বা আমাদের পাশ থেকে যত প্রকারের প্রস্তুতি দরকার সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করে রেখেছি। আমরা অক্টোবর মাসের 17 তারিখে ইউজিসি বরাবরে আবেদন করেছি, আবেদনের প্রতি উত্তর পাওয়ার অপেক্ষায় আসি। আশা করি এটি পজিটিভ হবে এবং নওগাঁবাসীর যে দীর্ঘ বঞ্চনার যে একটি অবসান হতে যাচ্ছে, উচ্চ
উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটি দ্রুতই নওগাঁবাসী আলোর মুখ দেখবে বলে আমরা আশাবাদী। সরকারকে শুধু এতটুকু বলতে চাই যে দীর্ঘদিনে এই নওগাঁ ধানে, ধনে, শস্যে, আমে ইতিহাসে সমৃদ্ধ একটি জেলা। সেই জেলাকে ইতিহাস, ঐতিহ্য, কৃষি, শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। সেই বঞ্চনার অবসান হবে, বৈষম্যমুক্ত বাংলাদেশে নওগাঁবাসী বৈষম্য থেকে মুক্ত হবে, এটি নওগাঁবাসী প্রত্যাশা করে। চৈতি, শুনছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের বক্তব্য। তিনি জানাচ্ছিলেন খুব শীঘ্রই তিনি ক্যাম্পাসে ক্লাসে ফিরে যেতে চান। তো নওগাঁ থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয় বিষয়ে এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নরসিংদীতে সপ্তাহব্যাপী 500 বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু হয়েছে। সেখানকার সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার মাহমুদ। কাউসার, মেলায় দর্শনার্থীদের সমাগম এবং বেচাকেনা কেমন দেখছেন? জি চৈতি, যেমনটা বলছিলেন আপনি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর কাউরিয়াপাড়া মেঘনা নদীর পাড় সংলগ্ন বাউল মেলায়। এখানে 500 বছরের পুরনো বাউল মেলা চলে আসছে বছরের পর বছর। 500 বছর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই মেলার বয়স। এই মেলার বয়স নিয়ে কিন্তু মেলা সংশ্লিষ্ট এবং স্থানীয়দের মধ্যে নানা মুখরোচক গল্প এবং নানা বিশ্বাস রয়েছে। স্থানীয় এবং বাংলাদেশ সংশ্লিষ্টদের সাথে আমি কথা বলে যেমনটা জেনেছি, মেলার বয়স 500 বছর লোকেরা বলে থাকলেও এবং বাউল পরিবারের সদস্যরা বলে থাকলেও ঠিক কবে নাগাদ এই বাউল মেলা এখানে শুরু হয়েছে সুনির্দিষ্ট করে কেউ বলতে পারেন না। কেউ কেউ বলছেন 600 বছর, কেউ কেউ বলছেন 700 বছর, কিন্তু 500 বছর নিয়ে কারো কোনো দ্বিমত নেই। এছাড়া এই বাউল মেলায় কিন্তু 500 বছর শুরু হয়ে যখন বাউল মেলা শুরু হয়, মাঘী পূর্ণিমার তিথিতে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই বাউল মেলা শুরু করেন। দেশ বিদেশের, ভারত উপমহাদেশের বাউলরা এসে এখানে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এখানে বাউল মেলা শুরু করেন সপ্তাহব্যাপী, যেটা গেল সোমবার থেকে শুরু হয়ে চলবে আগামী সোমবার পর্যন্ত। এই বাউল মেলা, এখানে কিন্তু এটাকে বাউল মেলা বলা হলেও আদতে এটা একটা গ্রামীণ মেলা। এই মেলাকে কেন্দ্র করে এখানে সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সী নারী পুরুষরা এই মেলাতে দেখতে আসেন এবং কি এখানে যারা পুণ্যার্থী আসেন তারা কিন্তু পুণ্য স্নানের মাধ্যমে এই মেলায় এবং আখড়াদামে, বাউল আখড়াদামে পূজা অর্চনা করেন, মানব জাতির মঙ্গল কামনা করেন। এখানে যারা পূজা অর্চনা করতে আসছেন তাদের সাথেও আমি কথা বলেছি, তারা যেমনটা বলছেন তারা নিজেদের এবং পরিবারের এমনকি দেশ ও জাতির মঙ্গল কামনা করতেই তারা এই বিশ্বাস রেখেই এখানে আসেন। তাছাড়া তারা বলছেন এবারের মেলাটা অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্ন। দেশ ও জাতি যে ক্লান্তিকাল পার করছেন সে সব নিয়েও তারা এই মেলায়, এই আখড়াদামে বাউল মেলায় পূজা অর্চনা করছেন এবং দেশের শান্তি কামনা করছেন। এছাড়া এখানে সকল বয়সী নারী পুরুষরা কিন্তু মেলাকে কেন্দ্র করে উপস্থিত হয়, জড়ো হয়। শিশু কিশোররা মেলা থেকে মাটির মণিহারি নানা পণ্য এবং এখানে রয়েছে নানা প্রকার মুখরোচক খাবার, সকল কিছুকে কেন্দ্র করে এই মেলা আবহমান কাল থেকে চলে আসছে বাংলার কৃষ্টি কালচার ধরে রাখতে এবং বাংলা কৃষ্টি কালচারের অপরূপ সৌন্দর্য আসলে ধরা পড়ে এই মেলায় আসলে। চৈতি, নরসিংদীর বাউল মেলা থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ।